তোমরা দেখছো পিডিজি পাঠশালা। তোমরা যারা আসন্ন WBSSCর গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা জানো যে এই এক্সামের জন্য সাধারণ জ্ঞান বা জিকে কতটা গুরুত্বপূর্ণ। এই সিরিজে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিকে নিয়ে আলোচনা করব। ভারতীয় ইতিহাস, ভূগোল থেকে শুরু করে অর্থনীতি, সাম্প্রতিক ঘটনাবলী সব কিছুই আমি একে একে কভার করব আমার এই সিরিজে, যা তোমাদের জিকে বিভাগে ভালো নম্বর পেতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চলো আমরা সকলে মিলে সাফল্যের দিকে একসাথে এগিয়ে যাই। তো দেখো, সাধারণ জ্ঞানের প্রথম কি কোয়েশ্চেন আসে চলো দেখে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে যে সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য ঘোষিত হয় কত সালে? তো সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য হিসেবে ঘোষিত হয়, তোমরা দেখছো অপশন এতে রয়েছে 1885, অপশন বিতে রয়েছে 1975, সিতে রয়েছে 1965 আর ডিতে রয়েছে 1980। তো সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য হিসেবে গঠিত হয় বা ঘোষিত হয় 1975 সালে বা 1975 খ্রিস্টাব্দে। তো 1975 খ্রিস্টাব্দে সিকিম ভারতীয় সংবিধানের 36তম সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, 36তম সংশোধনীর মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়। আর যেটা মনে রাখবে সেটা হচ্ছে কি, যে সিকিম ভারতের 22তম রাজ্য, ঠিক আছে, সিকিম ভারতের 22তম রাজ্য। আর কি বললাম, যে 1975-এ সিকিম ভারতীয় সংবিধানের 36তম সংশোধনী, 36তম সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, 36তম সংশোধনীর মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়। তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। দেখো, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত রাজ্যটি হলো। তো তোমরা সকলেই জানো যে দ্রাঘিমা হিসেবে পূর্বতম রাজ্যটি হলো বা পূর্বতম প্রান্তে অবস্থিত রাজ্যটি হলো কি না, অরুণাচল প্রদেশ। দেখো, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ অপশন দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু পূর্বতম প্রান্তে অবস্থিত রাজ্যটি হলো কি না, অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশ আরও একটা নামে পরিচিত, সেটা তোমরা মনে রাখবে, যে অর্কিড স্টেট অফ ইন্ডিয়া। কি? অর্কিড স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। অরুণাচল প্রদেশ অর্কিড স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত, আর ভারতের পূর্বতম রাজ্য বা পূর্ব প্রান্তে অবস্থিত একটি রাজ্য। তো নেক্সট চলো দেখি কি আছে। দেখো, জনসংখ্যার হিসেবে ভারত দ্বিতীয় স্থানে। তোমরা জানো যে জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে অবস্থান করছে, কিন্তু আয়তনের দিক থেকে ভারতের স্থান কত? দেখো, অপশনে রয়েছে প্রথম, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। তো আশা করি তোমরা জানো, বা না জানলে জেনে নাও, যে আয়তনের দিক থেকে ভারতের স্থান হলো সপ্তম, ঠিক আছে। তো প্রথমে কে রয়েছে? আয়তনের দিক থেকে প্রথমে রয়েছে রাশিয়া, ঠিক আছে। 2 নম্বরে কে রয়েছে? 2 নম্বরে রয়েছে কানাডা। আর 3 নম্বরে আমেরিকা। 4 নম্বরে রয়েছে চীন। আর 5 নম্বরে রয়েছে ব্রাজিল। 6 নম্বরে কে রয়েছে? অস্ট্রেলিয়া। আর 7 নম্বরে রয়েছে ইন্ডিয়া বা ভারত। তাহলে বোঝা গেছে যে জনসংখ্যার হিসেবে ভারত দ্বিতীয় স্থানে অবস্থান করলেও আয়তনের দিক থেকে কিন্তু ভারত সপ্তম স্থানে অবস্থান করছে। আর ফার্স্ট রয়েছে রাশিয়া, সেকেন্ড কানাডা, থার্ড আমেরিকা, ফোর্থ হলো চীন, ফিফথ হলো ব্রাজিল, সিক্সথ অস্ট্রেলিয়া, আর সেভেন্থ হচ্ছে ভারত। তো চলো দেখি এরপরে 4 নম্বর কোয়েশ্চেন কি আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 সালে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ডের পুনর্নামকরণ হয়েছিল। তো কি নামকরণ হয়েছিল? দেখো, অপশন এতে বলছে শহীদ ভূমি, অপশন বিতে কি বলেছে আজাদ হিন্দুস্তান, অপশন সিতে বলেছে শহীদ ও স্বরাজ, আর অপশন ডিতে রয়েছে জয় হিন্দ দ্বীপ। তাহলে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হয়ে যাবে অপশন সি, শহীদ ও স্বরাজ। আমরা জানি যে
যে দ্বীপপুঞ্জ দুটো নতুন নাম হয়েছিল সেটা হলো একটা শহীদ আর একটা স্বরাজ। তো চলো দেখো নেক্সট। দেখো 5 নম্বরে কি বলেছে, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেন? তো কোন ব্যক্তি নামকরণ করেন? দেখো অপশন দিয়েছে OH কেসপেট, SP চ্যাটার্জি, DN ওয়াদিয়া অ্যান্ড RL সিং। তো কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হয়ে যাবে SP চ্যাটার্জি। ঠিক আছে, রাইট অপশন হলো SP চ্যাটার্জি। SP চ্যাটার্জি এই নামকরণটা করেছিলেন। তো আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে মেঘালয়, তো মেঘালয় শব্দটার অর্থ কি? মেঘালয় শব্দটির অর্থ হলো মেঘের আবাস। ঠিক আছে, মেঘালয় শব্দের অর্থ তাহলে মেঘের আবাস। এটা তোমরা মনে রাখবে, এক্সামে আসতেই পারে, না আসার কিছু নেই, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাস, এটা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয় স্কটল্যান্ড অব দ্য ইস্ট। ঠিক আছে, স্কটল্যান্ড অফ দি ইস্ট কাকে বলা হয়? শিলংকে বলা হয়। শিলং হলো মেঘালয়ের রাজধানী শিলং। আর কেন বলা হয়? প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? তো অপশন এতে বলেছে ছোটনাগপুর মালভূমি, বিতে বলেছে খাসি পাহাড়, সিতে বলেছে পূর্বঘাট পর্বত, আর ডিতে বলেছে কি কচ্ছ। তাহলে রাইট অপশনটা কি হয়ে যাবে? কোয়েশ্চেনটা কি বলেছে, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ, মানে জেরোফাইট উদ্ভিদ দেখা যায় বা জেরোফাইটের উদ্ভিদের যে সকল বৈশিষ্ট্য সেগুলো কোন অঞ্চলে লক্ষ্য করা যায়। তো রাইট অপশন হয়ে যাবে কচ্ছ। কেন জানো? কারণ শুষ্ক বা শুষ্ক প্রায় পরিবেশ যেখানে, ঠিক আছে, শুষ্ক বা শুষ্ক প্রায় পরিবেশ যেখানে, মানে যেখানে জলের পরিমাণটা প্রয়োজনের তুলনায় কম থাকে, সেইখানে জেরোফাইট উদ্ভিদ জন্মাতে দেখা যায়। তো এই গুজরাটের কচ্ছ অঞ্চলটা এরকমই একটা অঞ্চল যেখানে প্রয়োজনের তুলনায় জল কম পাওয়া যায় এবং সেইখানে জেরোফাইট উদ্ভিদ জন্মায়। চলো নেক্সট। স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে হয়, ঠিক আছে, স্যার ক্রিক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা খুব ভালো করে মনে রাখবে যে স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ কোন দেশগুলির মধ্যে হয়েছিল? ভারত ও বাংলাদেশ, ভারত ও নেপাল, ভারত ও পাকিস্তান, আর ভারত শ্রীলঙ্কা। তাহলে রাইট অপশনটা কি হবে? রাইট অপশন হয়ে যাবে ভারত ও পাকিস্তান। বোঝা গেছে? তো এই যে ক্রিক বিবাদ এটা কি? সেটা হচ্ছে যে ভারতের গুজরাটের কাছে কচ্ছ অঞ্চলে আরব সাগরের উপকূল বরাবর সীমানা সংক্রান্ত একটা বিবাদ। ঠিক আছে, ভারতের গুজরাটের কাছে কচ্ছ অঞ্চলে আরব সাগরের উপকূল বরাবর সীমানা সংক্রান্ত যে বিবাদ সেটি স্যার ক্রিক বিবাদ নামে পরিচিত। তো তোমরা মনে রাখবে যে গুজরাটের কাছে, ঠিক আছে, গুজরাটের কাছে কচ্ছ অঞ্চলে আরব সাগরের উপকূল বরাবর আরব সাগরের উপকূল বরাবর। ঠিক আছে, এটা মনে রাখবে। অনেক সময় হয়তো বলতেই পারে যে স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ কোন জায়গাটার মধ্যে হয়েছিল, ভারত ও পাকিস্তান না বলে গুজরাট আরব সাগর, এই ধরনের যদি কোনো অপশন আসে তার জন্য তোমরা মনে রাখবে যে গুজরাটের কাছে কচ্ছ অঞ্চলে আরব সাগরের উপকূল বরাবর। চলো নেক্সট। দেখো বলেছে 3 বিঘা করিডর যোগ করেছে। 3 বিঘা করিডর কাকে কাকে যোগ করেছে? ভারত পাকিস্তানকে যোগ করেছে, নাকি ভারত চীনকে যোগ করেছে, নাকি ভারত ভুটান, আর নাকি ভারত ও বাংলাদেশ। তো 3 বিঘা করিডর যোগ করেছে, রাইট অপশন হয়ে যাচ্ছে কি যে ভারত ও বাংলাদেশ। তো এই 3 বিঘা করিডরটা কি? সাধারণত আমরা জানি যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত মেঘলাগঞ্জ অঞ্চলে, ঠিক আছে, মেঘলাগঞ্জ বলে একটা জায়গা আছে কোচবিহার জেলার অন্তর্গত, সেটা সেই অঞ্চলে 10 কিলোমিটার বিস্তৃত একটি এলাকা আছে যেটি ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত, মনে রাখবে সেটা কি না, কোচবিহার জেলার অন্তর্গত কোচবিহার জেলার অন্তর্গত
আর জায়গাটার নাম হলো মেখলাগঞ্জ। মেখলাগঞ্জ, ঠিক আছে। মেখলাগঞ্জ অঞ্চলে 10 কিলোমিটার বিস্তৃত একটি এলাকা, যেটি ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। সেটি 3 বিঘা করিডোর নামে পরিচিত। তো 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে। চলো নেক্সট দেখি। দেখো বলেছে ভারত ও পাকিস্তানের সীমান্ত নির্দেশ করে। কে নির্দেশ করেন ভারত ও পাকিস্তানের সীমান্ত? ডিপি মেনন, স্যার সিরিল র্যাডক্লিফ, স্ট্যাফোর্ড ক্রিভস অ্যান্ড লর্ড পেথিক লরেন্স। তো রাইট অপশনটা কি হবে? রাইট অপশন হয়ে যাবে বি, অপশন বি, স্যার সিরিল র্যাডক্লিফ। তো এই যে ভারত ও পাকিস্তানের যে সীমানা, সেই ব্যাপারটা কি তোমরা হয়তো জেনে থাকবে যে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে পাকিস্তান এবং হিন্দু প্রধান রাষ্ট্র হিসেবে ভারতকে পৃথক পৃথকভাবে চিহ্নিতকরণের জন্য বাউন্ডারি কমিশনের প্রধান স্যার সিরিল র্যাডক্লিফ 1947 সালের 17ই আগস্ট ভারত ও পাকিস্তানের সীমান্ত হিসেবে বা ভারত ও পাকিস্তানের সীমানা হিসেবে র্যাডক্লিফ লাইনের প্রস্তাব দিয়েছিলেন। ঠিক আছে, কি জন্য, কবে? যে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে পাকিস্তান, ঠিক আছে, আর হিন্দু প্রধান রাষ্ট্র হিসেবে ভারত, এই দুই রাষ্ট্রকে আলাদা করার জন্য স্যার সিরিল র্যাডক্লিফ 1947 সালের, ঠিক আছে, 1947 সালের 17ই আগস্ট, 17ই আগস্ট, বোঝা গেছে, 17ই আগস্ট ভারত এবং পাকিস্তানের সীমানা হিসেবে র্যাডক্লিফ লাইনের প্রস্তাব উনি দিয়েছিলেন। তো চলো দেখি নেক্সট। দেখো ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল? তোমরা জানো যে ভারতে অনেক দেশীয় রাজ্য ছিল এবং সেই দেশীয় রাজ্যগুলোকে একসঙ্গে সংযুক্ত করা হয়েছিল। তো সেই সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল? দেখো নাম্বার এতে বলেছে আচার্য কৃপালিনী, বিতে বলেছে গোবিন্দ বল্লভ পন্ত, সিতে বলেছে সর্দার বল্লভভাই প্যাটেল অ্যান্ড হরেকৃষ্ণ মহতাব। তো দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে যিনি যার বা যে নেতার গুরুত্বপূর্ণ অবদান ছিল তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বোঝা গেছে? স্বাধীনতার পর ভারতবর্ষে সাধারণত 562টি দেশীয় রাজ্য ছিল। ঠিক আছে, 562টি দেশীয় রাজ্য ছিল এবং সেই রাজ্যগুলো কি হয়েছিল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং সেই রাজ্যগুলির পুনর্গঠনের জন্য নানান সমস্যা দেখা দেয়। আর সেই সমস্যার সমাধান করে সর্দার বল্লভভাই প্যাটেল 1947 খ্রিস্টাব্দে, কবে, 1947 খ্রিস্টাব্দে সেই দেশীয় রাজ্যগুলিকে একত্র করে সংযুক্ত করেন। বোঝা গেছে? তাহলে তোমরা এটাও মনে রাখবে যে ভারতে 562টি দেশীয় রাজ্য ছিল এবং সেগুলো কি অবস্থায় ছিল, এখানে ওখানে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য সেই রাজ্যগুলির মধ্যে নানান সমস্যা দেখা দিচ্ছিল। তো সেই সমস্যার সমাধান করতে বা সেই সমস্যার সমস্ত ধরনের সমস্যার সমাধান করে সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালে এই 562টি দেশীয় রাজ্যগুলোকে সংযুক্ত করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? দেখো অপশন এতে কি বলেছে, মহেঞ্জোদারো। অপশন বিতে কি বলেছে, সুক্তাজেন্দার। অপশন সিতে আছে কালীবঙ্গান আর ডিতে বলেছে লোথান। তো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হলো কোনটি? অপশন সি বা কালীবঙ্গান। ঠিক আছে, ওই রাজস্থানের ঘরঘরা নদী আছে রাজস্থানে, তো সেই নদীর দক্ষিণে হরপ্পা সভ্যতার অন্যতম একটা কেন্দ্র হলো এই কালীবঙ্গান। ঠিক আছে, কোথায় তাহলে কালীবঙ্গানের অবস্থানটা? ঘরঘরা নদীর দক্ষিণে, মনে রাখবে, ঘরঘরা নদীর দক্ষিণে। ঠিক আছে, ঘরঘরা নদীর দক্ষিণে এই কালীবঙ্গান আছে। আর এই কালীবঙ্গান, ঠিক আছে, এই যে তোমরা দেখছো এই কালীবঙ্গান, তো এটি আবিষ্কার করেছিল কে জানো? বিকে থাপার। এটা মনে রাখবে যে কালীবঙ্গান অনেক সময় আসতে পারে, কোয়েশ্চেন যদি কঠিন হয় তাহলে এই ধরনের আসবে, আদারওয়াইজ যে কোয়েশ্চেন দেখছো সেই ধরনের কোয়েশ্চেনই আসে। তবে এক্সামের কোয়েশ্চেন যদি কঠিন হয় তো সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারে আবিষ্কারকের নাম, যে কালীবঙ্গান কে আবিষ্কার করেছিল। তো মনে রাখবে যে বিকে থাপার আবিষ্কার করেছিল। কবে আবিষ্কার করেছিল? 1960 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট দেখো। হরপ্পার কোন অঞ্চলটি ধান চাষের সঙ্গে যুক্ত? তো অপশন এতে দেখো কি বলেছে, কালীবঙ্গান। অপশন বিতে বলেছে লোথাল।
অপশন সিতে বলেছে কর্দিজি, আর অপশন ডিতে বলেছে রোপার। তো ধান চাষের নিদর্শন পাওয়া যায় বা ধান চাষের সঙ্গে যুক্ত যে অঞ্চলটি সেটা হলো কি না লোথাল। বুঝা গেছে? এই হরপ্পায় অবস্থিত লোথালেই আমরা ধান চাষের লক্ষণ দেখতে পাই বা ধান চাষের চিহ্ন দেখতে পেয়ে থাকি, বা এই লোথালেই ধান চাষ হয়ে থাকে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? তো অপশন কি দিয়েছে হরপ্পা, অপশন বিতে দিয়েছে লোথাল, সিতে দিয়েছে ধোলাভিরা, আর ডিতে কি দিয়েছে সুরকোটাডা। তো সিন্ধু সভ্যতার যে প্রাচীন বন্দর সেটা হলো লোথাল। ঠিক আছে, মনে রাখবে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে যে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি বা সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি। তো সেই সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হলো লোথাল। আর এই লোথাল কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে অবস্থানটা, মনে রাখবে যে কোথায় অবস্থিত, তো গুজরাটে। ওকে, নেক্সট, প্রাচীনতম বেদ কি? তো দেখো অপশন দিয়েছে অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ আর সামবেদ। তাহলে প্রাচীনতম বেদ কি না? আমরা সকলেই জানি যে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। আর এই বেদ কথাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? সংস্কৃত বিদ। ঠিক আছে, বিদ ধাতু থেকে বেদ শব্দের উৎপত্তি হয়েছে। আর এই বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হলো জ্ঞান। ঠিক আছে, মনে রাখবে অনেক সময় দেয় যে বেদ কথার অর্থ কি, তো বেদ কথার অর্থ হলো জ্ঞান। আর বেদ কয় ভাগে বিভক্ত? বেদ 4 ভাগে বিভক্ত। একটা হলো কি না ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। অপশনগুলো দেখো, 4টে বেদের অপশন দিয়েছে। ঠিক আছে, তারপরে জানতে চেয়েছে যে প্রাচীনতম বেদ কোনটা। তো প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। নেক্সট দেখো, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? তো অপশন এতে দেখো বলেছে লোথাল, বিতে বলেছে হরপ্পা, সিতে বলেছে মহেঞ্জোদারো, আর ডিতে কি বলেছে? কালীবঙ্গান। তো স্নানাগার আমরা জানি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। স্নানাগার মহেঞ্জোদারোতেই অবস্থিত। তো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো মহেঞ্জোদারো অঞ্চলে প্রাপ্ত এই বৃহৎ স্নানাগারটি। ঠিক আছে, আর স্নানাগারটির বাইরের দিকের আয়তন ছিল, এটা মনে রাখবে বাই চান্স যদি আসে, তো বাইরের দিকের আয়তন ছিল 180 ফিট। ঠিক আছে, ইন্টু 108 ফিট। আর তোমার যে জলাধারটা ছিল সেই জলাধারের আয়তন ছিল 39 ফিট ইন্টু 23 ফিট। ওকে, আর যে জলাধার ছিল সেই জলাধারটার গভীরতা কত ছিল না? গভীরতা ছিল 8 ফিট। তো এগুলো মনে রাখবে, আসে না তবু মনে রাখবে। নেক্সট দেখো, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো অপশন দিয়েছে দেখো মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, শতপথ, ব্রাহ্মণ। তো বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। ঠিক আছে, আর্যদের যে আদি গ্রন্থ বলা হয় ঋগ্বেদকে। ঠিক আছে, ঋগ্বেদ হচ্ছে আদি গ্রন্থ, মনে রাখবে আদি গ্রন্থ হলো আর্যদের আদি গ্রন্থ হলো ঋগ্বেদ। তো এই ঋগ্বেদেই বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল। চলো দেখো নেক্সট, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করতো? দেখো অপশন দিয়েছে চীন, ইরান, রাশিয়া আর সুমের। তো হরপ্পার লোকেরা বাণিজ্য করতো সুমেরের সাথে। ঠিক আছে, সুমেরের সঙ্গে তারা বাণিজ্য করতো বলেই জানা যায়। এবং সিন্ধুর যে শিলমোহর, ঠিক আছে, সেই শিলমোহর সুমেরের অঞ্চলের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তো সেই যেহেতু সিন্ধুর বিভিন্ন শিলমোহর সুমেরে পাওয়া গেছে, তো সেই থেকে অনুমান করা হয় যে সুমেরের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? দেখো অপশন দিয়েছে স্যার লিওনার্ড ট্রুলি, ডিএস আগরওয়াল, রাখালদাস ব্যানার্জি আর এল ব্যাসম। তো আশা করি তোমরা এটা সকলেই জানো যে এর আবিষ্কারক ছিল সিন্ধু সভ্যতার রাখালদাস ব্যানার্জি। ঠিক আছে, আর কবে আবিষ্কার হয়েছিল? 1922 সালে। মনে রাখবে, এটা অনেক সময় আসে কোয়েশ্চেনটা যে সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে এবং কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার করা হয়। তো সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন রাখালদাস ব্যানার্জি, আর সালটা হলো 1922, মাথায় রাখবে। নেক্সট, সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? দেখো অপশন দিয়েছে তামা, লোহা, ব্রোঞ্জ অ্যান্ড সোনা। তো সিন্ধুবাসীর যে ধাতুটার ব্যবহার তাদের কাছে অজানা ছিল সেটা হলো লোহা। ঠিক আছে, সিন্ধু সভ্যতায় যে শিলমোহর পাওয়া গেছে সেগুলো কি দিয়ে তৈরি জানো? সেগুলো পোড়া মাটি দিয়ে তৈরি, আবার কিছু কিছু শিলমোহর তামা দিয়ে তৈরি, ব্রোঞ্জ দিয়ে তৈরি। ঠিক আছে,
আবার কিছু কিছু দেখা গেছে যে সোনা বা রূপোর নিদর্শনও সিন্ধু সভ্যতায় পাওয়া যায়, কিন্তু লোহার নিদর্শন কোথাও পাওয়া যায়নি। বোঝা গেছে? তাই থেকে অনুমান করা হয় যে সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না, কারণ তামা ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে, তারপরে সোনা রূপো এসবেরও ব্যবহার পাওয়া গেছে, কিন্তু লোহার ব্যবহার কোথাও পাওয়া যায়নি। সেই থেকে ধরে নেওয়া হয় যে সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতেন না। দেখো নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, বৈদিক সাহিত্য কোন সময়ে রচিত হয়? তো দেখো সালটা দিয়েছে অপশন এতে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সিতে বলেছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর ডিতে বলেছে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। তো বৈদিক সাহিত্য যে সময়ে রচিত হয় সেই সময়কালটা হলো এই অপশন সি, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, নেক্সট দেখো, সিন্ধু সভ্যতাকে বলা হয়, সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? শহর ভিত্তিক, গ্রাম ভিত্তিক, প্রস্তরযুগীয় নাকি লৌহযুগীয়? তো সিন্ধু সভ্যতাকে বলা হয়, রাইট অপশন হয়ে যাবে শহর ভিত্তিক। ঠিক আছে, সিন্ধু সভ্যতা বলতে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতাকে বোঝানো হয়, আর এটি ছিল মূলত কি নদীমাতৃক। ঠিক আছে, নদীমাতৃক সভ্যতা বলা হয়। তো যেহেতু এগুলো হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে বোঝানো হয় সিন্ধু সভ্যতা বলতে, তাই এরা ছিল নগরকেন্দ্রিক এবং কি শহর ভিত্তিক সভ্যতা। ঠিক আছে, চলো 22 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে? ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? তো অপশন এতে বলেছে 10 নম্বর ধারা, অপশন বিতে বলেছে 11 নম্বর ধারা, অপশন সিতে বলেছে 12 নম্বর ধারা, আর অপশন ডিতে বলেছে 13 নম্বর ধারা। তো রাইট অপশনটা হয়ে যাবে অপশন সি, 12 নম্বর ধারা। ঠিক আছে, 12 নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করা হয়েছে, তাই তো, এবং রাষ্ট্রের অন্তর্গত সমস্ত সংস্থাকেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয়েছে এই 12 নম্বর ধারা অনুযায়ী। ওকে, চলো দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি, তাই তো। অপশন দিয়েছে দেখো 12 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 16 নম্বর ধারা আর 17 নম্বর ধারা। তো আমরা কি জানি যে 17 নম্বর ধারায় আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে। ওকে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? বাক স্বাধীনতা মানে তোমরা আশা করি জানো। তো অপশন দেখো, অপশন এতে বলেছে 16, অপশন বিতে বলেছে 17, অপশন সিতে বলেছে 18, আর অপশন ডিতে বলেছে 19। তো আমরা কি জানি যে 19 নম্বর ধারায় বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? তাই তো, দেখো অপশন দেখো, অপশন এতে বলেছে 1, বিতে 2, সিতে 3 অ্যান্ড ডিতে 4। তাহলে রাইট অপশনটা কি হয়ে যাবে? রাইট অপশন হয়ে যাবে অপশন সি বা 3 নম্বর ধারায়। তো কেন না, প্রথম অধ্যায়ে মানে ভারতীয় সংবিধানের যে প্রথম অধ্যায়, সেই অধ্যায়ের 3 নম্বর ধারায় ভারত ভূখণ্ডের অন্তর্গত রাজ্যগুলোর নাম, সীমানা এবং নতুন রাজ্য পুনর্গঠনের সংক্রান্ত বা নতুন রাজ্য পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা, তোমরা জানো যে পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখবে। তো অপশনগুলো দেখো 40, 42, 43, 44। তো পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করা হয়েছে কোন ধারায়? আমরা জানি যে 40 নম্বর ধারায়, তাই তো। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? তো এই ধারাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, সমনীতি ভিত্তিক সিভিল কোড বা কি, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতি ভিত্তিক সিভিল কোড? তো এই সমনীতি ভিত্তিক সিভিল কোড কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা মনে রাখবে। দেখো অপশনগুলো কি বলেছে, 41, 42, 43 অ্যান্ড 44। তাহলে সমনীতি ভিত্তিক সিভিল কোড কোথায়? আর্টিকেল নাম্বার 44-এ। ঠিক আছে, নেক্সট দেখো, বাক স্বাধীনতা হলো
একটি মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিভিত্তিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, নাকি উপরের কোনোটিই নয়? তাহলে আমরা কি জানি যে বাক স্বাধীনতা হলো একটি কি আমাদের একটা মৌলিক অধিকার হলো বাক স্বাধীনতা, তাই তো? ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়টা কত থেকে কত? 12 থেকে 35, রাইট? তো ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় মানে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আর 19 নম্বর যে ধারা আমাদের 19 সেই ধারায় কি বলা হয়েছে? বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের স্বাধীনতা স্বীকৃত হয়েছে। ওকে, 19 নম্বর ধারায় বলা হয়েছে কি? বাক স্বাধীনতা। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কত? দেখো, মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো জানতে চেয়েছে। তো অপশন এতে বলছে 6, বিতে 7, সিতে 8 আর ডিতে কি বলেছে? ডিতে বলছে 9। তো ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি? আমরা জানি যে 6টি, তাই তো? আগে কটা ছিল? আগে ছিল 7টা, কিন্তু একটা অধিকারকে বাদ দেওয়া হয়েছে। কোন অধিকারকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির যে অধিকার, তাই তো? সম্পত্তির অধিকার আগে কি ছিল? মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। কবে বাদ দেওয়া হয়েছে? 1978 সালে, তাই তো? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 44, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার ফলে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? 6টি, ঠিক আছে? চলো দেখো, কত বছরের নিচে শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? অপশন এতে বলেছে দেখো 12, বিতে বলেছে 17, সিতে বলেছে 14 আর ডিতে কত বলেছে? ডিতে বলেছে 10। তাহলে কত বছরের নিচে শিশু শ্রমিক নিয়োগ করা যাবে না? সেটা আমরা জানি যে 14 বছরের নিচে কোনো শিশু শ্রমিককে কলকারখানায় বা কোনো কাজে নিয়োগ করা যায় না, ঠিক আছে? তো সেটা কত নম্বর ধারায় জানো? সেটা হচ্ছে 24 নম্বর ধারা। মনে রাখবে যে 24 নম্বর ধারায়। কোন ধারায় বলা হয়েছে? যদি কোয়েশ্চেন দেয় যে কোন ধারায় বলা হয়েছে 14 বছরের নিচে শিশু শ্রমিকদের কলকারখানায় বা কোনো কাজকর্মে নিয়োগ করা যাবে না, তো হয়ে যাবে 24 নম্বর ধারা। ওকে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে কোন ধারায়? তাই তো? দেখো, অপশন এতে রয়েছে 248, বিতে 249, সিতে 250 আর ডিতে কি বলেছে? ডিতে বলেছে 251। তো রাইট অপশন হয়ে যাবে কি? 248, ঠিক আছে? 248 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংসদকে কেন্দ্রীয় ও রাজ্য তালিকার বাইরে অবশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে? মনে থাকবে যে 248 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট দেখো, অ্যাজামার্ক লিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তোমরা জানো নিশ্চয়ই যে অ্যাজামার্ক কোন দ্রব্যের সঙ্গে যুক্ত থাকে। দেখো, অপশন দিয়েছে শিল্প, অপশন বিতে দিয়েছে ভারতীয় রেল, সিতে বলেছে কৃষিদ্রব্য আর ডিতে বলেছে কৃষি সংক্রান্ত অর্থ। তো অ্যাজামার্ক কিসের সাথে যুক্ত থাকে? অ্যাজামার্ক হলো কৃষি দ্রব্যের সাথে যুক্ত থাকে, তাই তো? কেন থাকে? যে কৃষিজাত দ্রব্যের গুণগত মান নির্ণয় ও স্তর বিন্যাসের জন্য, ঠিক আছে? কৃষিজাত দ্রব্যের কিসের জন্য? গুণগত মান নির্ণয়ের জন্য। গুণগত মান নির্ণয়ের জন্য, ওকে, গুণগত মান নির্ণয়ের জন্য এবং স্তর বিন্যাসের জন্য এই অ্যাজামার্ক দেওয়া হয়। সেটি চালু হয়েছিল কবে? 1937 সালে। এটা পারলে মনে রাখবে, 1937 সালে। ওকে, নেক্সট দেখো, নাবার্ড প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত শিল্পের উন্নয়ন, শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন নাকি রেলের উন্নয়ন? তো নাবার্ড এই প্রতিষ্ঠানটির সঙ্গে যে উন্নয়ন জড়িত সেটা হয়ে গেল গ্রামের উন্নয়ন। বোঝা গেছে? আর এই নাবার্ড কবে তৈরি হয়েছিল? নাবার্ড তৈরি হয়েছিল 1982 সালে, ঠিক আছে? 1982 সালে। ডেটটা কত জানো? 12ই জুলাই। মনে রাখবে, মাঝে মাঝে কিন্তু শর্ট কোয়েশ্চেনে দেয় যে 1982 সালে 12ই জুলাই, 12ই এপ্রিল, এই ধরনের অপশন থাকে। তো 12ই জুলাই, এটা খুব মনে রাখবে। আর এর সদর দপ্তর ছিল কোথায়? এর সদর দপ্তর ছিল মুম্বাইতে, ঠিক আছে? এটাও মনে রাখবে, মাঝে মধ্যে দেয় যে নাবার্ডের সদর দপ্তর কোথায়। তো নাবার্ডের সদর দপ্তর হলো মুম্বাই। আর এটা কি কাজে ব্যবহার
হতো বা কি কাজে লাগতো এটা, যে গ্রামাঞ্চলে ঋণ ব্যবস্থাকে সংগঠিত করতে, ঋণ ব্যবস্থার উন্নয়নের জন্য নীতি গ্রহণ করতে এই নাবার্ড একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। ওকে, ঠিক আছে, তাহলে কি কাজে ব্যবহার হতো এটা, যে গ্রামাঞ্চলে ঋণ ব্যবস্থাকে সংগঠিত করতে এবং ঋণ ব্যবস্থার উন্নয়নের জন্য নীতি গ্রহণ করার জন্য নাবার্ড একটা উদ্যোগী ব্যবস্থা নিয়েছিল। নেক্সট, সবুজ বিপ্লব সীমিত ছিল। দেখো, সবুজ বিপ্লব সীমিত ছিল কোথায়? ধান চাষে, তুলা চাষে, গম চাষে না তৈলবীজ চাষে? তাহলে এটা খুব সোজা একটা প্রশ্ন, আমরা সকলেই জানি যে সবুজ বিপ্লব সীমিত ছিল গম চাষে। নেক্সট দেখো, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি? গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে, দেখো অপশন এতে বলেছে প্রাথমিক কৃষি ঋণ সংস্থা, অপশন বিতে বলেছে গ্রামীণ কৃষি ঋণ সংস্থা, অপশন সিতে বলেছে কৃষি ঋণ সংস্থা, আর অপশন ডিতে বলেছে গ্রামীণ ব্যাংক। তো কারেক্ট অপশনটা কি হবে? কারেক্ট অপশনটা হয়ে যাবে গ্রামীণ কৃষি ঋণ সংস্থা। ওকে, অপশন বি, গ্রামীণ কৃষি ঋণ সংস্থা। ভারতের গ্রামাঞ্চলে কৃষি ঋণের জন্য একটা বিশাল সমস্যা ছিল, ঠিক আছে, আর গ্রামাঞ্চলে এই কৃষি ঋণের সমস্যা দূর করার জন্য ভারতের কৃষি সরবরাহের যে প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটা পুরনোতম উৎস হলো কি? ক্রেডিট কোঅপারেটিভ সমবায় ঋণ। ওকে, আর গ্রামীণ অর্থনীতিতে যে সমবায় প্রতিষ্ঠান বা কোঅপারেটিভ ইনস্টিটিউশন গ্রামের মানুষকে ঋণ দেয় তাকে কি বলা হয় বলো তো? তাকে বলা হয় রুরাল এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। ওকে, তাকে বলা হয়, এখানে লিখবো না, তাকে বলা হয় রুরাল এগ্রিকালচারাল, ওকে, রুরাল এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। ক্রেডিট সোসাইটি, ঠিক আছে, এই রুরাল এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি এরই নাম হলো গ্রামীণ কৃষি ঋণ সংস্থা। বাংলায় যা গ্রামীণ কৃষি ঋণ সংস্থা, ইংলিশে সেটাই হলো রুরাল এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। নেক্সট চলুন, ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হলো 1950, 60, 70 আর কোনোটিই নয়। তো যে নতুন কৃষি পদ্ধতির সূচনা হয়েছিল সেটা হয়েছিল এই 1960-এর দশকে, ঠিক আছে। নতুন কৃষিকাজের যে উন্নতি হলো, ঠিক আছে, বা নতুন কৃষি পদ্ধতির যে সূচনা হলো সেই সূচনাটা হয়েছিল এই 1960-এর দশকে। আর এই কৃষি পদ্ধতির 3টে ভিত ছিল, ঠিক আছে। সেই ভিতগুলো কি কি, বা 3টে তোমরা ভিত বলতে পারো অথবা 3টে মূল স্তম্ভ বলতে পারো। সেই স্তম্ভগুলো হলো, নাম্বার 1 হচ্ছে কি না উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, ঠিক আছে। নাম্বার 2 হলো ছোট যে সেচ ব্যবস্থা তার সম্প্রসারণ করা হয়েছিল, মানে সেই ছোট ছোট সেচ ব্যবস্থাগুলোর সম্প্রসারণ করা হয়েছিল, মানে তাদের উন্নতি করা হয়েছিল। আর কি হয়েছিল? রাসায়নিক সার ও কীটনাশক ঔষধের ব্যবহার করা হয়েছিল, যেগুলো আগে ছিল না। তো নতুন কৃষি পদ্ধতির সূচনা হলো এবং এই জিনিসগুলোর উপরেও গুরুত্ব আরোপ করা হলো। আর এগুলোই মেন, এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কি হবে? কৃষি ব্যবস্থার উন্নতি হবে। তো চলো নেক্সট, 37 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? কৃষি শ্রমিকদের, নাকি বর্গাদার শ্রেণী, নাকি ক্ষুদ্র চাষী, নাকি সমবায় কৃষি? তো ভূমি সংস্কার মূলত যাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে তারা হলো এই বর্গাদার শ্রেণী, ঠিক আছে, অপশন বি, বর্গাদার শ্রেণী। আর 1955 সালে, মনে রাখবে যে 1955 সালে ভূমি সংস্কার আইন পাস হয়েছিল, ঠিক আছে। আর সেই ভূমি সংস্কার আইনের ফলে কি হয়েছিল? পশ্চিমবঙ্গে এই ভূমি সংস্কার আইন 1955-তে পাস হয় এবং ভূমি সংস্কার ভূমিহীন কৃষি শ্রমিক এবং বর্গাদারদের অর্থনৈতিক উন্নতি সাধনের কাজে লেগেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, 38 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায়। তো সেই বৈশিষ্ট্যগুলো কি কি? অপশন এতে বলছে দেখো, বৃহদায়তন কৃষিজোট, ধনতান্ত্রিক কৃষি, ক্ষুদ্রায়তন কৃষিজোট আর সমবায় কৃষিজোট। তো ভারতের কৃষিক্ষেত্রের অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায়। তো এই 4টে অপশনের মধ্যে কোন বৈশিষ্ট্যটা দেখা যায়? তো ভারতের কৃষিক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হলো কি? অপশন সি, ক্ষুদ্রায়তন কৃষিজোট। কেন ক্ষুদ্রায়তন কৃষিজোট দেখা যায়? কারণ এখানকার জমির আয়তনগুলো খুবই ছোট বা খুবই ক্ষুদ্র, ঠিক আছে। আর যৌথ পরিবার প্রথার বিলুপ্তি হয়েছে, মানে মানুষজন কি এখন আর যৌথ পরিবারে থাকছে না, সকলে আলাদা আলাদা হয়েছে। এবার আলাদা আলাদা হয়ে গেলে কি হচ্ছে? তাদের যে সম্পত্তি বা জমি জমা সেগুলো ছোট ছোট ভাবে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এছাড়াও আছে ধর্ম উত্তরাধিকার আইন আছে, ঠিক আছে। তো
ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ আছে, এর ফলে কি হচ্ছে, জমির পরিমাণ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, যার ফলে ভারতবর্ষের কৃষিক্ষেত্রে এখন যে মূল বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হলো এই ক্ষুদ্রায়তন কৃষিজুত। নেক্সট দেখো, সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র। তো সবুজ বিপ্লব প্রথম হয়েছিল অপশন এ, পাঞ্জাব ও হরিয়ানা। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয় কোন সালে? অপশন এতে বলেছে 1989, বিতে বলেছে 1995, সিতে বলেছে 1997 আর ডিতে বলেছে 1991। তো ভারতে যে নয়া অর্থনৈতিক নীতি সেটা চালু হয়েছিল এই অপশন ডি, 1991 সালে। ওকে, এটাকে বলা হয় ইকোনমিক রিফর্ম। কি বলা হয়? ইকোনমিক রিফর্ম। ওকে, ইকোনমিক রিফর্ম বা আরো একটা বলা হয় নিউ ইকোনমিক পলিসি। ওকে, মনে রাখবে যে নিউ ইকোনমিক পলিসি। ঠিক আছে, ইকোনমিক রিফর্ম বা নিউ ইকোনমিক পলিসি বলা হয়, আর এটা চালু হয়েছিল কবে? 1991। চলো দেখো নেক্সট, আইআরডিপি ফুল ফর্ম কি? দেখো, আইআরডিপির ফুল ফর্ম জানতে চেয়েছে, অপশনগুলো বাংলায় দিয়েছে। সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প, ভারতীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্প, বিনিয়োগ গ্রামীণ উন্নয়ন প্রকল্প, আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন নীতি। তাহলে দেখো, আইআরডিপির ফুল ফর্ম হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে, কিন্তু যদি বাংলাটা না জানো তাহলে কিন্তু কারেক্ট অপশন বা কারেক্ট আনসার চুজ করতে পারবে না, তাই না? আইআরডিপির ফুল ফর্মটা কি ইংলিশে? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই তো? তাহলে আইআরডিপির ফুল ফর্মটা কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রাইট? তো এই ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর বাংলাটা কি? এর বাংলাটা যদি না জানো তাহলে দেখো তোমরা কারেক্ট অপশন চুজ করতে পারবে না। তো এই ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাংলা অর্থ হলো সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, আলোকবর্ষ কিসের একক? আচ্ছা, অপশন দেখো, সময়, দূরত্ব, আলো আর আলোর প্রাবল্য। তাহলে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হলো দূরত্বের একক, তাই তো? আলোকবর্ষ কাকে বলে? আমরা জানি যে আলো 1 বছরে, 1 ইয়ার, ঠিক আছে, 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি? 1 আলোকবর্ষ। আর 1 আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ সমান হলো 9.4607 ইন্টু 10⁻12। ওকে, মনে রাখবে, অনেক সময় কোশ্চেন দেয় যে 1 আলোকবর্ষ সমান কত, আর অথবা এটাও দেয় যে আলোকবর্ষ কি। তো 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। আর আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হলো দূরত্বের একক। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রমী? আচ্ছা, কোনটা ব্যতিক্রম সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো, অপশন দিয়েছে মিটার, ফারলং, একর আর মাইল। আচ্ছা, বলো তাহলে যে কোনটা ব্যতিক্রম। দেখো, এই যে মিটার, ফারলং, একর, মাইল দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনটা কিসের একক ভাবো তো? দেখো, মিটার, ঠিক আছে, ফারলং, মাইল, এরা কিসের একক? এগুলো সব দৈর্ঘ্যের একক, তাই না? মিটার কিসের একক? মিটার মিটার হলো দৈর্ঘ্যের একক। ফারলং দৈর্ঘ্যের একক, তাই তো? মাইলও দেখো দৈর্ঘ্যের একক। ওকে, তাহলে পড়ে রইল কে? পড়ে রইল একর। তো একর কিসের একক বলো তো? একর হলো, একটু ভাবো তাহলেই বলতে পারবে, একর হলো ক্ষেত্রফলের একক। ঠিক আছে, তো যেহেতু বলেছে দেখো কোয়েশ্চেনটা যে কোনটি ব্যতিক্রমী, কোনটা আলাদা, তো মিটার, ফারলং, মাইল এরা কি? এরা সবাই দৈর্ঘ্যের একক, তাহলে সবাই এক, তাহলে ব্যতিক্রম কে? ব্যতিক্রম হলো একর। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, 44 কোন রাশির একক ডাইন পার সেকেন্ড? কোন রাশির একক ডাইন পার সেকেন্ড? তো অপশন দেখো, বলেছে বল, ভরবেগ, শক্তি আর ক্ষমতা। আচ্ছা, বলো তো বলের একক কি? বলের একক নিউটন। ওকে, ভরবেগের একক কি? আচ্ছা, ভরবেগের একক কি পরে আসছে। শক্তির একক কি? শক্তির একক হলো জুল। আর ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো ওয়াট। তাহলে বলো, এবারে বলো, ভরবেগ কার একক?
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভরবেগের একক হচ্ছে ডাইন পার সেকেন্ড। ঠিক আছে, ডাইন পার সেকেন্ড তাহলে কার একক? ভরবেগের একক। বোঝা গেল? ডাইন পার সেকেন্ড। আর এটা কি একক? এটা এটা হলো সিজিএস। ওকে, সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, এসআই পদ্ধতি তাহলে এর একক কি? এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো নিউটন। ঠিক আছে, মনে রাখবে। তাহলে বোঝা গেছে যে কোন রাশির একক ডাইন পার সেকেন্ড। কারেক্ট অপশন হয়ে গেল ভরবেগ। চলো নেক্সট। 45 দেখো, এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়? ওকে, কোনটা দৈর্ঘ্যের একক নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছি। দেখো, আলোকবর্ষ আছে, মাইক্রন আছে, AU। AU মিনস অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, এটা মাইক্রন হবে। হ্যাঁ, আর অপশন ডি বলছে যে রেডিয়ান। তো দেখো বলেছে দৈর্ঘ্যের একক নয় কোনটি। আচ্ছা, রেডিয়ান কি কাজে লাগে? রেডিয়ান তো আমরা জানি পাই রেডিয়ান, তাই না? তো রেডিয়ান তো কোণের একক বা কোণের, ঠিক আছে, বা কোণ মাপতে, কোণের পরিমাপের একক লিখি। ঠিক আছে, পরিমাপের একক কোণ। আর এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? AU মানে কি? AU মানে হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। যেটা কি কাজে লাগে? AU মিনস অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। লিখে রাখো যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, তো কি কাজে লাগে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট? সৌরজগতের মধ্যে এবং বিভিন্ন নক্ষত্রের মধ্যে যে দূরত্বটা, ঠিক আছে, সৌরজগতের মধ্যে বিভিন্ন নক্ষত্র থাকে সৌরজগতে, তোমরা জানো। আর সেই নক্ষত্রের মধ্যে কার থেকে কত দূরত্ব, সেই দূরত্ব মাপতে এই AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়। বোঝা গেছে? আর মাইক্রন আছে। মাইক্রন তো জানো যে 1 মাইক্রন সমান কত? 1 মাইক্রন সমান 1 মাইক্রন সমান কত? 10 টু দি পাওয়ার কত বলো দেখি? 10 টু দি পাওয়ার -6। ঠিক আছে, তো এটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য মাপতেই কাজে লাগে। আর আলোকবর্ষ তো তোমরা জানো, আলোকবর্ষ আগের অপশনেই দেখলে যে 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশ্যই সেটা দৈর্ঘ্যের একক। তাহলে দেখো, কোণ মাপার কাজে লাগছে কি আমাদের? রেডিয়ান। তাহলে রেডিয়ান নিশ্চয়ই কোণের কাজে লাগছে, কোণ মাপতে, তাহলে এটা দৈর্ঘ্যের একক নয়। বোঝা গেছে? তাহলে রাইট আনসার, রাইট অপশন হয়ে গেল রেডিয়ান। তো চলো নেক্সট। দেখো বলেছে যে একটি স্কেলার রাশির উদাহরণ দাও। ঠিক আছে, স্কেলার রাশি অ্যান্ড ভেক্টর রাশি তোমরা পড়েছো। তো দেখো, অপশন এতে বলেছে বেগ, বিতে বলেছে বল, সিতে বলেছে ভরবেগ, আর ডিতে বলেছে শক্তি। তাহলে কেলার রাশির উদাহরণ কোনটা হবে? দেখো, কেলার রাশির উদাহরণ হয়ে যাবে কিন্তু এই শক্তি। ঠিক আছে, শক্তি হচ্ছে কেলার রাশির উদাহরণ। কেন? দেখো, বেগ, বল এবং ভরবেগ প্রত্যেকটিরই কি আছে? মান এবং অভিমুখ দুইই আছে। আর যে সকল রাশির মান, ঠিক আছে, মান ও অভিমুখ, যেসব রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদের কি বলে? তাদের বলা হয় ভেক্টর রাশি, তাই তো? তাদের বলা হয় ভেক্টর রাশি। আর যেসব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, মান আছে, ঠিক আছে, মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদের কি বলে? তাদের বলা হয় স্কেলার রাশি। ওকে, মনে থাকবে এগুলো, একটু মনে রাখবে। সংজ্ঞাতে দিতেও পারে যে স্কেলার রাশি কাকে বলে, বা হয়তো দিল ধরো যে রাশির মান এবং অভিমুখ দুই থাকে তাদেরকে কি বলে, কোন রাশি? স্কেলার রাশি, ভেক্টর রাশি, এরকম অপশন থাকলো। তো তখন কি হয়, পরীক্ষার হলে আমরা কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, আর এই অপশনে দেখো বেগ, বল, ভরবেগ এদের সকলের কিন্তু মানও আছে এবং অভিমুখও আছে, তাই এরা প্রত্যেকটা কি ভেক্টর রাশি। শুধুমাত্র শক্তি এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই শক্তি হয়ে গেল একটা স্কেলার রাশির এক্সাম্পল। ওকে, নেক্সট দেখো, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? মানে কোন যন্ত্রটা মাপার কাজে ব্যবহৃত হয় না? ঠিক আছে, দেখো ব্যারোমিটার। তো ব্যারোমিটার কি কাজে লাগে জানো তো? ব্যারোমিটার বায়ুর চাপ মাপতে কাজে লাগে, তাই তো? বায়ু চাপ পরিমাপক। তাহলেই দেখো মাপক মানে এটা নয় নিশ্চয়ই, এটা কাটা তাহলে। আচ্ছা, থার্মোমিটার। থার্মোমিটার কি কাজে লাগে? থার্মোমিটার আমরা জানি কি উষ্ণতা পরিমাপ করতে, উষ্ণতা পরিমাপক, তাহলে এটাও নয়। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো পিকোমিটার। আচ্ছা, পিকোমিটার অপশনটা পরে আসছি। আর আছে, এটা স্পেলিংটা ভুল আছে, হাইগ্রোমিটার। ওকে, হয়াকার অন্তস্থ হবে না, হয়াকার হর্ষই। তো হাইগ্রোমিটার, তাহলে হাইগ্রোমিটার কি কাজে লাগে? আমরা জানি যে আর্দ্রতা পরিমাপক, তাই তো? আর্দ্রতা পরিমাপক হলো হাইগ্রোমিটার। তাহলে
হাইগ্রোমিটার দিয়েও মাপা যাচ্ছে। তাহলে দেখো ব্যারোমিটারে মাপা যাচ্ছে, থার্মোমিটারে উষ্ণতা মাপা যাচ্ছে, হাইগ্রোমিটারে আর্দ্রতা মাপা যাচ্ছে। তাহলে বলেছে কি, কোয়েশ্চেনটা কি বলেছে যে কোনটা মাপক যন্ত্র নয়? তাহলে এই তিনটে নিশ্চয়ই মাপক যন্ত্র নয়। তাহলে পড়ে কে রইল? পড়ে রইল পিকোমিটার। তাহলে পিকোমিটার ইজ দ্য রাইট আনসার। ওকে, আর এই পিকোমিটার, এটা মনে রাখবে যে 1 পিকোমিটার সমান কত জানো? সমান হলো 10⁻⁻12 মিটার। ওকে, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট চলো দেখো, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে ওপরে ওঠে? ঠিক আছে, জলের ধর্ম, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে ওপরে ওঠে? তো দেখো অপশনটা কি দিয়েছে, স্থিতিস্থাপকতা, ঠিক আছে। অপশন বিতে বলেছে পৃষ্ঠস্থান, আর অপশন সিতে বলেছে সান্দ্রতা, আর অপশন ডিতে বলেছে জলের ঘনত্ব। তাহলে জল কোন ধর্মের জন্য কৌশিক নল বেয়ে উপরে ওঠে জানো? জল পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান এই ধর্মটির জন্যই জল কৌশিক নল বেয়ে উপরে ওঠে। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? মানে কোন বলকে সংরক্ষণ করা যায় না? তো অপশন দেখো, বলেছে মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল, আর স্থির চুম্বকীয় বল। তো এখানে কারেক্ট অপশনটা হয়ে যাবে ঘর্ষণজনিত বল, মানে অপশন বি। ঠিক আছে, এই ঘর্ষণজনিত বলকে কখনোই সংরক্ষণ করা যায় না, তাই এটি সংরক্ষী বল নয়। ওকে, নেক্সট দেখো, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়। একটি সুতির কাপড়ের একটা প্রান্ত যদি তুমি গ্লাসের জলে ডুবিয়ে রাখো, তাহলে কি দেখবে যে কাপড়টি ভিজে যাচ্ছে ক্রমশ। তাহলে এর কারণটা কি? এর কারণটা মহাকর্ষ, নাকি সান্দ্রতা, নাকি কৈশিক ক্রিয়া, নাকি স্থিতিস্থাপকতা? তো একটা গ্লাসে যদি কাপড় ভিজিয়ে রাখো, ঠিক আছে, কাপড়ের একটা পার্ট বা একটা অংশ যদি তুমি গ্লাসের জলে ডুবিয়ে রাখো, দেখবে গোটা কাপড়টাই ক্রমশ ভিজে যাচ্ছে। তো এর কারণটা হলো জলের এই কৌশিক ক্রিয়া, ঠিক আছে, বা জলের কৈশিক ক্রিয়া। ওকে, নেক্সট, বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, এর কারণটা কি? তোমরা হয়তো বাস্তব জীবনেও দেখে থাকবে যে যখন বৃষ্টি পড়ে, রাস্তা ভিজে থাকে, তখন যদি খুব জোরে গাড়ি চালানো হয়, তাহলে কি হয়? গাড়ি পাল্টে খাওয়ার সম্ভাবনা থাকে। তো কেন বা এই যে জোরে গাড়ি চালানো যাবে না, গাড়ি চালানোটা অসুবিধাজনক, তো কি কারণে সেটা অসুবিধাজনক হয় জানো? সেটা হচ্ছে, দেখো অপশন বলেছে ঘর্ষণ কমে যায়, ঘর্ষণ বেড়ে যায়, ঘর্ষণ শূন্য হয়ে যায়, গাড়ির উপর অতিরিক্ত বা অধিক বল প্রয়োগ করা যায় না। তো যে কারণে ভিজে রাস্তায় বেশি জোরে গাড়ি চালানো যায় না, সেটা হলো যে রাস্তার কি হয়, ঘর্ষণটা কমে যায়। সেই কারণে ভিজে রাস্তায় খুব জোরে গাড়ি চালানো বিপজ্জনক বা অসুবিধাজনক। চলো নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশ মহিলাদের অনূর্ধ্ব-19 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে? এটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, একেবারে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট ঘটনা। তো তোমরা আশা করি সকলেই জানো যে কোন দেশ মহিলাদের অনূর্ধ্ব-19 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে? ভারত। ঠিক আছে, রাইট অপশন হবে ভারত। দেখো অপশন দিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো রাইট অপশন হয়ে যাবে ভারত। ঠিক আছে, নেক্সট দেখো, 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে জয়লাভ করেছেন। দেখো এটাও একেবারেই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এই রিসেন্ট ঘটনা। তো অপশনগুলো দেখো, অ্যারিনা সাবালেঙ্কা, ম্যাডিসন কেজ, ক্যাটরিনা সিনিয়াকোভা, আর সাইমল বোলেল্লি। তাহলে বলো যে রাইট অপশনটা কি হবে? 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। তো রাইট অপশন হয়ে যাবে কি? অপশন বি, তাই তো, ম্যাডিসন কেজ। নেক্সট চলো দেখি, সম্প্রতি কে ইসরো চেয়ারম্যান নিযুক্ত হলেন? ইসরো চেয়ারম্যান কে হলেন? প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল দিয়েছে অপশন এতে, অপশন বিতে দিয়েছে অনিল ভরদ্বাজ, সিতে দিয়েছে ডি নারায়ণন, আর ডিতে দিয়েছে শিবপ্রসাদ। তাহলে রাইট অপশন কি হবে? অপশন সি, ডি নারায়ণন। ওকে, নেক্সট, সম্প্রতি কোন দল স্প্যানিশ সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে? দেখো এটাও একেবারে রিসেন্ট ঘটনা। তো সম্প্রতি কোন দল স্প্যানিশ সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায় তাহলে চ্যাম্পিয়ন হয়েছে? এফসি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ওসাসুনা, অ্যাথলেটিকো মাদ্রিদ। তো আমরা কি জানি যে স্প্যানিশ সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায় যে দল চ্যাম্পিয়ন হয়েছে সেটা হলো এফসি বার্সেলোনা। ওকে, নেক্সট দেখো কি বলেছে যে বকুল কথা উপন্যাসটি রচয়িতা কি? রাজলক্ষ্মী দেবী। দেখো এগুলো কি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক জিকে, তাই তো, বকুল কথা উপন্যাস। তো এটা কোটেশনে রাখা দরকার ছিল, যাই হোক।
এটা উপন্যাস বকুল কথা, ঠিক আছে। তো এই উপন্যাসটির রচয়িতা কে? রাজলক্ষ্মী দেবী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী নাকি নবনীতা সেন? তো বকুল কথা একটি খুব সুন্দর একটা উপন্যাস, ঠিক আছে। তো এই উপন্যাসটির রচয়িতা ছিলেন আশাপূর্ণা দেবী। তোমরা যদি পারো তো আশাপূর্ণা দেবীর উপন্যাস পড়বে, দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সেরকমই বকুল কথা একটা উপন্যাস যার রচয়িতা ছিলেন আশাপূর্ণা দেবী। অসাধারণ একটা উপন্যাস, যদি সম্ভব হয় তো পড়ে দেখুন। নেক্সট 57 নম্বর কোশ্চেন দেখো, মার্ক টোয়েন, ঠিক আছে, মার্ক টোয়েন ছদ্মনামের আড়ালে লিখতেন। মানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হলো এটাই যে মার্ক টোয়েন কার ছদ্মনাম? চার্লস ল্যাম্প, অপশন দেখো, চার্লস ল্যাম্প, জোনাথন সুইফট, স্যামুয়েল ক্লেমেন্স আর স্যামুয়েল ব্রেকেট, ঠিক আছে। তো এই মার্ক টোয়েন ছদ্মনামের আড়ালে যিনি লিখতেন তিনি হলেন স্যামুয়েল ক্লেমেন্স। খুব ভালো করে মনে রাখবে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু যে দেয় এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। তো চলো নেক্সট দেখি 58 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর অবনীন্দ্রনাথ ঠাকুর। তো আশা করি তোমরা সকলেই জানো যে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছে, বা যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নাও, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট বাংলার অক্সফোর্ড কাকে বলে? দেখো বাংলার অক্সফোর্ড কাকে বলেন, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কলকাতা, নবদ্বীপ, কামারপুকুর নাকি হাওড়া? তো বলো, তোমরাই বলো যে বাংলার অক্সফোর্ড কাকে বলে, পারবে বলতে? দেখো বাংলার অক্সফোর্ড বলা হয় অপশন বি, নবদ্বীপকে। ওকে, মনে রেখো। 60 নম্বর কোয়েশ্চেন দেখো, সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি, অরণ্যের দিনরাত্রি, ঠিক আছে, সত্যজিৎ রায়ের একটা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি কার উপন্যাস থেকে চিত্রায়িত করা হয়েছে? ঠিক আছে, অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের। তো সেই চলচ্চিত্রটি কার উপন্যাস থেকে চিত্রায়িত করা হয়েছে, মানে কার উপন্যাস থেকে চলচ্চিত্রটি নেওয়া হয়েছে? তো দেখো অপশন এ বলছে কি যে অমৃতা প্রীতম, অপশন বি বলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সি বলছে সুনীল গঙ্গোপাধ্যায় আর অপশন ডি বলছে কি বুদ্ধদেব গুহ। তো সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রটি যার উপন্যাস থেকে চিত্রায়িত করা হয়েছে তিনি হলেন আর কেউ নন, কে? সুনীল গঙ্গোপাধ্যায়। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, সুনীল গঙ্গোপাধ্যায়। বোঝা গেছে? তো এই 4টি কোয়েশ্চেন, এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়। সাধারণত আজকে আমি বলেছিলাম তোমাদের আগের ভিডিওতেই যে সপ্তাহে 3 দিন এই ক্লাসটি তোমরা পাবে, সোম বুধ শুক্র। তো সোমবার থাকবে ম্যাথের ক্লাস, ম্যাথের উপরে ফার্স্ট অফ অল চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। নেক্সট কমপ্লিট হয়ে গেলে তোমরা পাবে মক টেস্ট। ওকে, সেখানে ফুল সেট, মানে গ্রুপ সির জন্য যেমন ধরো 60টা কোয়েশ্চেন থাকে, তো সেই ফুল সেট মক টেস্ট তোমরা পাবে। তো তার আগে চ্যাপ্টার ওয়াইজ আগে কভার করবো। আর বলেছিলাম যে বুধবার তোমরা পাবে কি জিকে, বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু নিয়েই থাকবে। আর শুক্রবার থাকবে ইংলিশের ওপর আলোচনা। তো আজকে বুধবার, আর বুধবার আজকে দেখো এই জিকের নিয়েই আজকের আলোচনা। তো আমি চেষ্টা করেছি জিকে থেকে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে, এবং সেখানে যতটা সম্ভব পারা যায় আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। তো কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে দেখো বা ভালো করে পড়ো, দেখবে আশা করি তোমাদের এক্সামে কোনো সমস্যা হবে না। এক্সামে কিন্তু এই ধরনেরই কোয়েশ্চেন থাকে। তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।